24 আগস্ট মঙ্গলবার রাত ৮টায় শামীম জাহেদি আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সেপ্টেম্বরে ভাষাঞ্চরের রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘ, চুক্তি আগামী সপ্তাহে। শৃঙ্খলা ফিরছে ঢাকার টিকা কেন্দ্রে, কমেছে ভোগান্তি, তবে এখনো SMS পেতে বিলম্বের অভিযোগ। মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। চালু হচ্ছে সোনালী ব্যাংকের বিশেষ ব্লেজ সেবা। সেপ্টেম্বর থেকে ভাষাঞ্চলের রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। এই নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা বলছিলাম যে জাতিসংঘে শুরু করবে মানব যে সহায়তা দেওয়ার কথা, সেটা ভাষাঞ্চলে শুরু করবে। এটা খুব আনন্দের সংবাদ যে জাতিসংঘ একসময় প্রবল আপত্তি করছিল এইখানে ভাষাঞ্চলে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তরের ব্যাপারে। তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটা হলো মন্দের ভালো। এজন্য মন্দের ভালো বলছি যে রোহিঙ্গাদের আসলে ফেরত যাওয়ার কথা মিয়ানমারে। আজকে আগামীকাল ৪ বছর পূর্ণ হবে রোহিঙ্গাদের প্রথম আমাদের দেশে মানে ইনফ্লাক্স বড়সড়। রোহিঙ্গা তো অনেকদিন থেকেই আছে। কিন্তু আমাদের দেশে যে তারা করে আসছে আজকে ৪ বছর। এখন UNHCR যদি তাদেরকে ফেরত পাঠানোর একটা ব্যবস্থা করে, কালকে যদি আমরা শুনতাম যে আগামী সেপ্টেম্বর মাস থেকে রোহিঙ্গারা ফেরত যাওয়া শুরু করবে, তাহলে সেটা আমাদের জন্য আনন্দের খবর ছিল। এখন কিন্তু জাতিসংঘের বা UNHCR এর জন্য এটা হয়তো তাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের জন্য আনন্দের সংবাদ না। আমাদের দেশের অভ্যন্তরে তাদেরকে রিসেটেল করছে তারা, সেখানে আমাদের জন্য সহায়তা দিচ্ছে। ওনাদের উচিত ছিল জাতিসংঘের যারা কর্মকর্তারা আছেন বা জাতিসংঘ ইন এ বডি বা ওয়ার্ল্ড কমিউনিটির এটা দায়িত্ব ছিল যে তাদেরকে রোহিঙ্গাদেরকে আমাদের ভাষাঞ্চল থেকে সেপ্টেম্বর মাস থেকে রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়া শুরু করবে। অথবা যদি আমাদের দক্ষিণ অঞ্চলে যেসব এই যে 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গা আছে তারা ফেরত যাওয়া শুরু করবে, আমরা মিয়ানমারের সাথে একটা চুক্তিতে যাচ্ছি এবং জাতিসংঘ সেটা নেগোশিয়েট করেছে, তাইলেই সেটা হচ্ছে আমাদের জন্য আনন্দের সংবাদ। আমি এটাকে কখনো বলবো না যখন এখন তারা যে অ্যাটিটিউড দেখাচ্ছে, অর্থাৎ তারাও বুঝে গেছে যেটা প্রলম্বিত হতে যাচ্ছে, এই সমস্যা বোধহয় সমাধার জন্য তারা সেখানে তাদের টাকা পয়সা নিয়ে এখন কিছুটা ইনভেস্ট করতে আসছে। আমি সেটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখবো। তারা কিন্তু একসময় ভাষাঞ্চলের নিরাপত্তা নিয়েই কথা বলছিল যে এটি নতুন জেগে ওঠে একটি চর বা দ্বীপ, যেখানে বন্যা হতে পারে বা জলোচ্ছ্বাস হতে পারে, এই কথাগুলো বলছিল। সেই বিষয়গুলো আসলে তারা খুব একটা নজর দিচ্ছে না, এবং তারা ভাষাঞ্চল ঘুরে এসে কিন্তু তারা বলছে যে এখানকার অবকাঠামোগুলো সেগুলো ভালো, সেখানে বাস করার যোগ্য। তাই তো এই মুহূর্তে প্রায় 20,000-এর মতো রোহিঙ্গা শরণার্থী সেখানে আছে। সরকারের পরিকল্পনা হচ্ছে সেখানে প্রায় ১ লক্ষ শরণার্থী নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে বাকি অবকাঠামোগত অবস্থান কি পুরোপুরি প্রস্তুত কিনা? না, অবকাঠামোগত অবস্থা প্রস্তুত করার জন্য UNHCR কাজ শুরু করবে সেপ্টেম্বরে, সেটা আচ্ছা। ঠিক। তো এখন ১ লক্ষ ওখানে যাবে, বাকি তো আমার 11 লক্ষ থাকবেই, ঠিক আছে। ওই 11 লক্ষর ব্যাপারেও এখন তাদেরকে আরো বেশি করে, কারণ এই যে প্যান্ডামিকের মধ্যে অনেকগুলো যারা ডোনার কান্ট্রি আছে তাদের অর্থনৈতিক অনেকেরই অবস্থা খুব বেশি ভালো না। তাদের শিল্প উৎপাদন বলেন বা তাদের জিডিপিতে তারা একটা নেগেটিভ, সেটার থেকে এখন প্রস্তুতি এখন থেকেই নিতে হবে জাতিসংঘকে। সেখানে ডোনাররা হয়তো তাদের যে ডোনেশন সেটা থেকে হয়তো অনেক কিছু কাটিং করবে, এটা কিন্তু প্রেডিকশনে থাকতেই হবে। তবে এখানে তাদের অনেকগুলো জিনিস, যেমন কয়েকদিন আগে হয়তো আপনি অবশ্যই অবগত আছেন আপনারা, সেটা হচ্ছে যেমন ওয়ার্ল্ড ব্যাংক মধ্যখানে হঠাৎ করে একটা জিনিস করলো, আমাদের $2 বিলিয়ন দিবে, ইন্টিগ্রেশনের প্রশ্ন আসছে। এগুলো দিস আর দ্য অ্যালার্মিং। যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কঠোরভাবে সেটা প্রতিবাদ করেছে, কারণ রোহিঙ্গারা আমাদের দেশে যে আছে সেটা রিফিউজি স্ট্যাটাসে নাই। আমরা ওদেরকে নিগৃহীত কিছু মানুষ, নিপীড়িত মানুষকে আমরা আশ্রয় দেওয়া মানবতার হয়েছে। দৃষ্টিকোণ থেকে তাদেরকে আশ্রয় দিয়েছি। তার অর্থই নয় যে এখন আপনারা আমাদেরকে বলবেন যে তাদেরকে ইন্টিগ্রেট করেন। এই ধরনের জিনিসপত্র কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে কয়েকদিন আগেও বলতে জি, চেষ্টা করেছে এবং জি। UNHCR এর মাধ্যমে সেটা আমরা জেনেছি। সুতরাং এখানে তারা এখন ইনফ্রাস্ট্রাকচার গুলি কি আছে কি নাই, সেটার থেকেও বড় কথা হবে এইটা আমাদের ১ লক্ষ আসলেও কিন্তু আমাদের মেইন ইয়েটা কিন্তু থেকে যাবে আমাদের। আমরা সেটাকে আমরা কোনো অবস্থাতেই আমরা কিন্তু
হিরো স্পিকে আবারও স্বাগত জানাচ্ছি। শৃঙ্খলা ফিরতে শুরু করছে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে, কমছে লাইনে দাঁড়ানোর দীর্ঘ ভোগান্তি। SMS পেয়েই টিকা নিতে গেছেন সবাই, তবে নিবন্ধন করার 1 মাসেরও বেশি সময় পার করার পর SMS পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। রাজধানীর আজিমপুর মাতৃসদন টিকা কেন্দ্র 1 সপ্তাহ আগেও শিডিউল জটিলতায় টিকা পাওয়া নিয়ে ভোগান্তি ছিল নিয়মিত চিত্র। তবে এখন পাল্টে গেছে দৃশ্যপট। SMS পাওয়ার পর কোনো ভোগান্তি ছাড়াই টিকা নিচ্ছেন সবাই। তখন যে প্রেক্ষাপটে যেটা দেখেছি যে ওর থেকে 80%, মোর দেন 80% এখন আইন শৃঙ্খলা এবং আপনার ডিসিপ্লিনে আপনার লাইনে সবাই দাঁড়াচ্ছেন। শৃঙ্খলা ফিরে আসছে। আর স্বাস্থ্যবিধির কথা তো আসলে এটা আমাদের নিজেদের বিষয়, সচেতনতার বিষয় আছে। আমরা নিজেরা যদি হেলথ প্রোটোকল না মানি তাহলে তো আসলে এটা মানে খুবই দুঃখজনক। এই টিকা কেন্দ্রে মডার্না ও অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ। টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ হওয়ার আগেই আমরা টিকা সংগ্রহ করার চেষ্টা করতেছি। যেমন গতকালকে যেমন আমাদের সিনোফার্ম টিকাটা শেষ পর্যায়ে চলে গেছিলো, মাত্র 10টা টিকা হাতে ছিল। আবার আমি কালকের সিনোফার্ম সংগ্রহ করেছি 1200, মডার্ন আমাদের হাতে আছে। তেজগাঁওয়ের নাক কান গলা ইনস্টিটিউট, BSMMU এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা প্রত্যাশীদের ভিড়। তবে আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি। যারা SMS পেয়েছেন তারাই শুধু টিকা নিয়েছেন। তবে নিবন্ধনের পর টিকার SMS পেতে দেরি হওয়ার অভিযোগ এখনও রয়ে গেছে। অনেকের অভিযোগ SMS পেতে অপেক্ষা করতে হচ্ছে 30 থেকে 40 দিন। অনেকের ক্ষেত্রে টিকার SMS আসছে আগের দিন গভীর রাতে। নিজেদের পরিকল্পনা থাকে, পরের দিন অফিস থাকে, যেমন আজকে আমার 2টা মিটিং ছিল, সেগুলোকে ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু মাসখানেক দেরি হয়েছে আর কি, SMS আসতে দেরি হয়েছে অনেক। অন্তত একদিন আগে SMS পেলে ভোগান্তি ছাড়াই টিকা নেওয়া সম্ভব বলে মনে করছেন টিকা প্রত্যাশীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন IDCR এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে SMS পেয়েই মানুষ টিকা নিতে আসছে এবং ফলে ভোগান্তি কমেছে টিকাদান কেন্দ্রগুলোতে। আমি যে বিষয়টা আপনাকে জানতে চাই সেটা হচ্ছে যে যখন আমরা শুধুমাত্র যদি আমরা নিবন্ধনের মাধ্যমে মানুষকে টিকা দিতে চাই, তাহলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আসলে টিকার আওতায় আনা সম্ভব কিনা? হ্যাঁ, দেখুন, যাদের NID কার্ড নেই কিংবা নিবন্ধনের সুবিধা নেই, তাদের জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা স্বেচ্ছাসেবক আছেন এবং যারা বিভিন্ন বেসরকারি সংগঠনের স্বেচ্ছাসেবক, তারা কিন্তু কাজ করেছেন। এবং আমরা একটা পরীক্ষামূলকভাবে অনেককেই আহ্বান জানানো হয়েছিল প্রতিটি ইউনিয়ন বা ওয়ার্ড থেকে 100 বা 200 করে যাদের এরকম নিজেদের নিবন্ধন করার সুবিধা নেই কিংবা প্রান্তিক মানুষ, তারা কিন্তু এসছেন। যদিও টিকার সরবরাহের তুলনায় তাদের প্রত্যাশা বেশি ছিল। প্রতিটি কেন্দ্রে কিন্তু অনেক লোক এসেছিল যাদের অনেকেই আবার টিকা শেষ পর্যন্ত পাননি। এখন যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় কালকে বলেছেন যে টিকার এখন প্রাপ্তি যেহেতু কম, কাজে এখন যারা নিবন্ধন করেছেন তাদেরকেই টিকা দিতে হবে। নিবন্ধন ছাড়া যেটা গণটিকা বলা হয়েছে, গণটিকা শব্দটি ব্যবহার করা হবে না হয়তো মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কিন্তু টিকার প্রাপ্যতা বাড়লে তখন আবার বলা হবে যে প্রত্যেকটা ওয়ার্ড এবং থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হবে যে এতজনকে আপনার টিকা কেন্দ্রে পাঠান, আমরা তাদেরকে অন দ্য স্পট রেজিস্ট্রেশন, নিবন্ধন সবারই করবে। কেউ হয়তো NID কার্ড দিয়ে করবেন, কেউ হয়তো জন্ম নিবন্ধন তারিখ দিয়ে করবেন, কেউ পাসপোর্ট দিয়ে করবেন, কেউ অথবা স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর তার প্রত্যয়নপত্র নিয়ে এসে করবেন। এটা কিন্তু করা হবে, টিকা যখন প্রাপ্য হবে নিশ্চয়ই করা হবে। এবং প্রান্তিক মানুষদেরকে তো আমাদের সবচেয়ে আগে টিকা দেওয়া দরকার। এখন যারা এই প্রান্তিক মানুষদের মধ্যে কাজ করছেন, স্বেচ্ছাসেবকরা, তারা যদি নিবন্ধন করে ফেলেন, নিবন্ধন করতে সাহায্য করেন, তাহলে কিন্তু প্রান্তিক মানুষরা এখনই তারা টিকা পাবেন। এটি একটু আমাদেরকে সামাজিক দায়িত্ব পালন করা দরকার। এবং সরকারি যারা স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু করছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে সেরকম স্বাস্থ্যকর্মী নেই। শহরাঞ্চলে কোনো স্বেচ্ছাসেবক সংগঠন কিংবা NGO তারা শহরের যে এখানে নিম্ন আয়ের মানুষ থাকেন, যাদের স্মার্টফোন নেই, তাদেরকে নিবন্ধন করতে সহায়তা করছেন এবং তার টিকার কার্ডটা ছাপিয়ে দিতে সহায়তা করছেন। এটি শহরে হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাসেবক শ্রমের ভিত্তিতে। আর কিছু জায়গা আছে শহরে যে তারা সামান্য কিছু ফি নিয়ে বেসরকারিভাবে তারা নিবন্ধন করে দিচ্ছে। সেই সুবিধাটা বেসরকারিভাবে আছে। এখনো আমি যদি বলছি NID ছাড়া
নিবন্ধন করার ব্যবস্থা কিন্তু নাই, উন্মুক্ত করা হয়নি এখনো। সেটাও একটা বড় বাধা, কারণ সবার এনআইডি নেই। হ্যাঁ, এই মুহূর্তে যাদের এনআইডি আছে তারাই নিবন্ধন করতে পারছেন। জি, যাদের সেটা নেই, সেই বিকল্প ব্যবস্থায় সেটি হয়তো এখন যারা এনআইডি করেছেন, নিবন্ধন করেছেন, তাদের টিকা দেওয়ার পরে যদি আরো টিকা আসে তখন নিশ্চয়ই করা হবে। এবং আরো একটা সিস্টেমেটাইজ হবে যে পরে প্রতিবার একটা নির্দিষ্ট সংখ্যক হয়তো কোটা সংরক্ষণ করা হতে পারে, যে নিবন্ধন যারা করতে পারছেন না, এনআইডি কার্ড নেই, তাদের জন্য হয়তো প্রতিদিন কিছু একটা সংখ্যা হয়তো তারা রাখবেন। জি। সেটি এখনো আলাপ আলোচনার পর্যায়ে আছে, যে যাদের এনআইডি কার্ড নেই তারা বিকল্প কোনো পরিচিতি পত্র দিয়ে তারা করতে পারবেন। এটি বন্ধ, এই মুহূর্তে বন্ধ আছে। আরেকটু গুছগাছ করে সেটি হয়তো আবার কিছুদিনের মধ্যে চালু হবে। এই মুহূর্তে টিকার মজুদের কি অবস্থা? একটা ভালো খবর যে আগামী 30 আগস্ট 10 লক্ষ ফাইজার বায়োএনটেকের টিকা আসছে, এটা আজকে জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের মজুদ তো যা আছে সেটা নিবন্ধন যারা করেছেন তাদের অনেককে দেওয়া যাবে, পুরোটা না দেওয়া গেলেও। আর ফাইজারের টিকার সমস্যা হচ্ছে যে অতি শীতল তাপমাত্রায় এটা সংরক্ষণ করতে হয়। ঢাকা শহরে এবং চিটাগাঁয়ে এটা করা যায়, এটা সম্প্রসারিত হচ্ছে সুবিধাটা। এই যে ফাইজারের টিকা আরো আগে তারা দিতে চেয়েছিল আরো বেশি সংখ্যায়, কিন্তু যেহেতু আমরা একসঙ্গে এত টিকা রাখতে পারবো না, কাজে এতগুলো আনা হয়নি। এখন যেহেতু আমরা ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ডোজের টিকা চলছে, এখন আবার ফাইজারের টিকা আসছে। এটা যদি আমরা দ্রুত দিয়ে ফেলতে পারি তাহলে আবার পরবর্তী চালান আসবে। তবে অন্যান্য টিকা যেগুলো সাধারণ তাপমাত্রা রাখা যায়, সেটি আমরা যে কোনো সময় এর সংরক্ষণ করতে পারবো, অনেক ক্যাপাসিটি আছে আমাদের। মডার্নার টিকা -20 ডিগ্রি, অর্থাৎ সাধারণ ফ্রিজের যে ডিপ ফ্রিজ সেই রকম তাপমাত্রা এটা রাখা যায়। মডার্না আমরা অনেক সংরক্ষণ করতে পারি, একদম বিভাগীয় শহর পর্যন্ত। জি, পাশের জায়গায় সিটি কর্পোরেশন রয়েছে, যেখানে ডিপ ফ্রিজ আছে আমাদের, সেখানে সেই তাপমাত্রায় মডার্না টিকা সংরক্ষণ করা যাবে। এভাবে আমরা যদি টিকা পাই, আমাদের মনে হয় আমরা সংরক্ষণের সমস্যা হবে না। শুধুমাত্র ফাইজারের কিছুটা সীমাবদ্ধতা আছে, আর সব টিকা আমরা যথেষ্ট পরিমাণে মজুত করে দ্রুত আমরা টিকা দিয়ে ফেলতে পারবো। সেই সক্ষমতা কিন্তু প্রমাণ হয়েছে গত দিনে গণটিকাদানের মধ্য দিয়ে, যে আমরা আরো অনেককে টিকা দিতে পারি যদি আমাদের টিকা হাতে থাকে। সরকার সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে চীন থেকে টিকা কেনার ব্যাপারে একটি চুক্তি করেছে বা ইচ্ছা প্রকাশ করেছে, এবং যেখানে বলা হচ্ছে প্রায় 6 কোটির মতো টিকার ডোজ নেওয়া হবে। এইটা টিকা কার্যক্রমের জন্য বড় একটা সুবিধাজনক অবস্থা আসতে পারে সরকার। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তো তারা টার্গেট করে দিয়েছে যে সেপ্টেম্বরের ভিতরে প্রতিটি দেশের শতকরা 10 ভাগ জনসংখ্যাকে যেন টিকা দেওয়া যায়। সেই অনুপাতে বাংলাদেশে তারা টিকা সরবরাহ করার বিষয়ে তারা পরিকল্পনা করেছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে টিকাটা আসে। আর হচ্ছে এই বছরের শেষ নাগাদ শতকরা 40 ভাগ জনগোষ্ঠীকে প্রতিটি দেশের টিকা দেওয়ার কথা, সেই অনুযায়ী তারা টার্গেট বাংলাদেশের জন্য করেছে। এবং আগামী বছরের মাঝামাঝি নাগাদ শতকরা 70 ভাগ জনসংখ্যার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যদি টিকা জমা পড়ে, যারা টিকা উৎপাদন করছেন, তাহলেই কেবল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিশ্রুতি আমরা আমরা টিকা পাবো। আর তারা যদি টিকা না পায়, তাহলে তাদের সেই পরিকল্পনা হয়তো তাৎক্ষণিকভাবে সমাধান করা যাবে না। চীনের সিনোফার্মের সাথে বাংলাদেশের ইনসেপ্টার যে চুক্তি হলো, যেখানে বোতলজাত করার ব্যাপারে একটা চুক্তি হলো, এবং বলা হচ্ছে মাসে প্রায় 4 কোটি ডোজ এখানে উৎপাদন করা সম্ভব হবে। এটা যদি হয়, বাংলাদেশের অদূর ভবিষ্যৎ টিকার সংকট আর থাকছে না। হ্যাঁ, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের ইনসেপ্টা সহ আরো বেশ কিছু আমাদের ঔষধ প্রতিষ্ঠান রয়েছে যারা এই প্যাকেটজাত কাজটা করতে পারে। প্রথম পর্যায়ে ইনসেপ্টা যদি সফল হয়, তখন অন্যান্য কোম্পানিগুলো এটা করতে পারবে। এটা নির্ভর করে চীনের সরবরাহের জি, চুক্তি আছে, বাংলাদেশের সাথেও চুক্তি হয়েছে। আমরা আশা করি চীনে এরকম কোনো বিপর্যয় ঘটবে না, যেটি ভারতের সিরাম ইনস্টিটিউটের সময় হয়েছিল। ভারতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, ফলে তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারছিল না, বন্ধ করে দিয়েছিল। আশা করা যায় চীনে সেরকম পরিস্থিতি হবে না। তাহলে চীন যেই চুক্তি আমাদের সাথে করেছে, চীনের সিনোফার্মা কোম্পানি, নিশ্চয়ই আমরা যদি এই সরবরাহ পাই, আমরা আরো সরবরাহ চাই, যেটি অন্যান্য কোম্পানিও এই বোতলজাত করতে পারবে। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে সিনোফার্মের সাথে বাংলাদেশের ইনসেপ্টার যে ধরনের চুক্তি হলো, আমরা যদি বলি বোতলজাতকরণ হোক, এটা কিন্তু একটা ভালো মডেল হতে পারে পৃথিবীর অন্য দেশের জন্য, যেখানে সব জনগোষ্ঠীকে টিকার আওতা আনতে হবে। এইরকম মডেল আর কোথাও হচ্ছে না কেন?
তা এটা তো চীন রাজি হয়েছে। এখন এমনকি আমরা এটাও আহ্বান করেছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিন্তু তারা নিজেদের কোম্পানি ছাড়া ভারতের সিরাম, দক্ষিণ কোরিয়াতে, দিয়েছে। জাপানে এবং অস্ট্রেলিয়াতে উৎপাদন করছে। আমরা কিন্তু সেই প্রযুক্তি হস্তান্তর করলে আমাদের কোম্পানিগুলো কিন্তু পারে, সেটি কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। এবং অন্যান্য কোম্পানি যেগুলো আছে তাদের কাছে একই কথা বলা হয়েছে। শুধু আমরা শুধু না, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই বলেছে যারা টিকা উৎপাদন করছে শুধু তারাই যদি উৎপাদন করে তাহলে কিন্তু সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দেওয়া যাবে না। বাংলাদেশের মতো বা এসব দেশে যদি আমাদেরকে তারা অন্ততপক্ষে প্রযুক্তি হস্তান্তর না করেও যদি চীনের মতো যদি করা হয় যে অর্ধ প্রস্তুত যে বাল্ক টিকা যদি আমাদের কাছে দেওয়া হয়, আমরা প্যাকেটজাত যদি করি, তাহলে কিন্তু অনেক দ্রুত এবং করতে পারি, অনেক সংখ্যাটা বাড়তে পারে। এটি কিন্তু খুব একটা দেশ এগিয়ে আসেনি। অ্যাস্ট্রাজেনেকা শুধুমাত্র কয়েকটি দেশে দিয়েছে, আর চীন বাংলাদেশকে দিয়েছে এবং আরো কয়েকটি দেশে চীন এটা দিয়েছে। অবশ্যই সাধুবাদ জানাই চীনকে যে তারা বাংলাদেশকে সুযোগটা দিয়েছে। অন্যান্য কোম্পানি যদি এগিয়ে আসে তাহলে আমরা বাংলাদেশ শুধু না, আমাদের মতো উন্নয়নশীল অনেক দেশই তারা নিজেরা অনেক বেশি টিকা উৎপাদন করে তাদের জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন আমাদের সাথে থাকবার জন্য। স্পিকে প্রবাসীদের অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাত্র 5 সেকেন্ডে দেশে তার স্বজনদের কাছে পৌঁছে দেবে সোনালী ব্যাংক। এই জন্য ব্লেজ নামে একটি সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। রাতে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সেবা উদ্বোধন করবেন। এ বিষয়ে আরও জানতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মুন নাহার আজমি। আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে নতুন সেবাটা চালু করতে যাচ্ছে ব্লেজ নামে সোনালী ব্যাংক। এর মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে রেমিটেন্স পাঠানো সম্ভব হবে। এটি একটা নতুন উদ্যোগ। আমরা যখন বলছি প্রায় যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর একটা বড় বাধা হচ্ছে আধুনিক প্রযুক্তি, সেক্ষেত্রে এই নতুন প্রযুক্তি কতটা সাহায্য করবে দেশে বেশি প্রবাসী আয় আসতে? আপনি জানেন যে আসলে করোনার যে নেতিবাচক একটা প্রভাব সারা বিশ্বে আসলে পড়ছে, এই বিশ্বে যে ব্যবসা বাণিজ্য একটা স্থবির পর্যায়ে আছে, সেই স্থবির পর্যায়ে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রবাহ কিন্তু মোটেও হতাশাজনক নয়। রেমিটেন্স প্রবাহ আমরা দেখছি যে বেশ ভালোভাবেই অগ্রগতি হচ্ছে এবং ধারাবাহিকভাবে রেমিটেন্সে কিন্তু একটি ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে রেমিটেন্স, এই যে ইতিবাচক একটি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এই রেমিটেন্স যাতে আরও ধারাবাহিকভাবে এগিয়ে যায়, সরকার কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং এর মধ্যে আপনি জানেন যে 2% প্রণোদনা সেটিও কিন্তু বহাল রাখা হয়েছে। কারণ এই 2% প্রণোদনা কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করেছে রেমিটেন্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধিটি ধরে রাখতে। তারই একটি সফল অগ্রগতি হচ্ছে যে আজকে যে ব্লেজ প্রযুক্তিটির মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আমাদের দেশে আনার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু সরকার এবং নীতি নির্ধারকরা কিন্তু বারবার বলছেন যে এই 5 সেকেন্ডে প্রবাসীদের রেমিটেন্সের যে সুবিধাটি এখন ব্লেজের মাধ্যমে নেওয়া হবে, এর মাধ্যমে কিন্তু রেমিটেন্সেরও একটি ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখতে পাবো। এটি কিন্তু মূলত আধুনিক প্রযুক্তির মাধ্যমেই কিন্তু এই সেবাটি রেমিটেন্স গ্রহীতারা পাবেন, অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে প্রবাসীদের স্বজন খুব সহজে এই রেমিটেন্সটি পাবেন। এক্ষেত্রে 35টি ব্যাংকের কথা বলা হয়েছে। তবে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু এখন 60টিরও বেশি ব্যাংক রয়েছে। ধীরে ধীরে 35টির পর প্রত্যেকটি ব্যাংকে এই প্রযুক্তির আওতায় আনার একটি চেষ্টা সরকার করছে এবং মূলত কিউক্যাশ সেবার মেম্বার যারা আছেন, অর্থাৎ কিউক্যাশ মেম্বার যেসব ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক, সেসব ব্যাংকের মাধ্যমে কিন্তু প্রথম দফায় এই ব্লেজ প্রযুক্তিটি চালু করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি চালু করবেন আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে এখন কিন্তু ইতিমধ্যেই এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রোগ্রামটি কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ এর সঙ্গে জড়িত প্রত্যেকটি খাতের সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। এখন করোনার যে বিষয়টি আসলে বলছিলাম, করোনায় কিন্তু আসলে অর্থনীতির প্রতিটি খাতে একটি আমরা নেতিবাচক প্রবৃদ্ধি দেখছি। রেমিটেন্স আমাদের যে বিভিন্ন দেশে যে শ্রমিকরা আছেন এবং প্রবাসীরা আছেন, তারা কিন্তু তাদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স দেশে পাঠানোর মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতি এখনও একটি শক্ত ভিতের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই রেমিটেন্সের মাধ্যমেই কিন্তু আমরা এখনও বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করতে পারছি এবং আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও কিন্তু একটি শক্তিশালী অবস্থানে আছে। এখন আমরা কিন্তু বিভিন্ন দেশকে ঋণ দেওয়ারও একটি প্রথা চালু করেছি। আগে আমাদেরকে বলা হতো ঋণ গ্রহীতা, আমরা কিন্তু এখন ঋণদাতা দেশ হিসেবেও বিশ্বের তালিকায় নাম লিখিয়েছি। আপনি জানেন যে কিছুদিন আগেও আমরা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। এটি শুধুমাত্র শ্রীলঙ্কা আসলে নয়, এর পরও কিন্তু অন্যান্য যেসব দেশ রয়েছে যারা ঋণগ্রস্ত দেশ, অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেসব দেশ যদি ঋণ চেয়ে থাকে আমাদের দেশ কিন্তু সেই ঋণটি দিতেও প্রস্তুত আছে, শুধুমাত্র রিজার্ভের একটি শক্তিশালী অবস্থানের কারণে। এবং রিজার্ভের একটি শক্তিশালী অবস্থান কিন্তু মূলত এই রেমিটেন্সের উপর ভর করে এসছে। এছাড়া রপ্তানি আয়েরও একটি অবস্থান আছে, যদিও রপ্তানি আয়
অবস্থায় এখনও আমরা করোনার একটি নেতিবাচক প্রবৃদ্ধি আমরা সবসময় দেখি। তো রেমিটেন্সের এই যে আজকে যে ব্লেজ সুবিধাটি আসলে চালু করেছে, এইটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল। সোনালী ব্যাংক জানেন আপনি, আমাদের দেশের কিন্তু রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক এবং সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যেও সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে আসলে এই সেবাটি চালু করা হলো। এটি শুধুমাত্র সোনালী ব্যাংক এই সেবা দিবে আসলে বিষয়টি তা নয়, 35টি ব্যাংকের মাধ্যমে শুরুতে এই সেবাটি পাওয়া যাবে এবং ধীরে ধীরে 60টি ব্যাংক এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। প্রবাসী আয়ের ক্ষেত্রে যখন আমরা বলছি যে বাংলাদেশের প্রবাসী আয় কিন্তু বেশ ঊর্ধ্বমুখী বলা হচ্ছে, এবং একটা বড় একটা কারণ বলা হয় যে একটা সময় হুন্ডি হতো, যখন এই আধুনিক প্রযুক্তি ব্যবস্থা শুরু হলো কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে আমরা যে বলি ফরমাল চ্যানেলে কিন্তু আসলে টাকা পাঠাতে বা তাদের প্রবাসী আয় পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছে। এই জাতীয় প্রযুক্তি যখন হচ্ছে তখন বড়ভাবে বড় আকারে আরও প্রবাসী আয় আসবে বলেই যারা বিশ্লেষক, অর্থনীতির বিশ্লেষক, তারা কিন্তু এই কথাই বলছেন। আপনি যখন অন্যদের সাথে কথা বলেছেন, অর্থনীতির সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় ব্যাংকে বড় কর্মকর্তাদের সাথে কথা বলছেন, তারা এই নতুন প্রযুক্তিকে কীভাবে দেখছেন? তারা নতুন প্রযুক্তির সাথে আসলে একটু পরিচিত হতে তো কিছুদিন সময় অবশ্যই লাগবে। প্রত্যেকটি ব্যাংক যে এখন কেপেবল এই ব্যাপারে তাও কিন্তু না। বিশেষ করে নতুন প্রজন্মের যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু এখনও এইভাবে প্রযুক্তি খাতে সক্ষমতা অর্জন করতে পারেনি। এছাড়া আপনি জানেন যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো কিছু বিষয়ে কিন্তু সরকারি ব্যাংকগুলোও কিন্তু এখনও অনেক পিছিয়ে আছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কিছু ব্যাংক অনলাইন প্রযুক্তি নির্ভর সেবাগুলো এত দ্রুত দিচ্ছে, আবার অনেক পুরনো ব্যাংক, বিশেষ করে যেসব বিশেষায়িত ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, এই ধরনের বিশেষায়িত ব্যাংকগুলো কিন্তু এখনও ওভাবে অনলাইন নির্ভর হতে পারেনি। তবে যে এই প্রযুক্তির কথাটি যেটি বলছেন, এটির মাধ্যমে আসলে সরকার যেহেতু একটি উদ্যোগ নিয়েছে, তারা কিন্তু বারবার বলছেন যে প্রত্যেকটি ব্যাংকের সাথে এটি পরিচিত করানোর ব্যাপারে তারা খুব দ্রুত অগ্রগামী হবেন। বিশেষ করে রেমিটেন্সটাকে যেহেতু এখন অর্থনীতির একটি অন্যতম খাত হিসেবে পরিচালিত করার জন্য একটি চেষ্টা সরকার বারবার করে যাচ্ছে, এই ক্ষেত্রে পরিচিত করার জন্য সরকার কিন্তু বারবার তাগাদা দিচ্ছে। এবং এর মাধ্যমে আমরা জানি যে রেমিটেন্স প্রবাসী আয়ের এখন যে প্রবৃদ্ধি, আসলে আগামীতে এর আরও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে ব্যাংকগুলোকে আসলে এখানে সক্ষমতা জরুরি করার বিষয়ে বেশিরভাগ জোর দিচ্ছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। তো যেসব ব্যাংক এখনো পর্যন্ত প্রযুক্তিতে পিছিয়ে আছে, আসলে তাদেরকে কিন্তু নিজ উদ্যোগে প্রযুক্তিতে একটি ইতিবাচক সাড়া দিতে হবে। তারা যদি আসলে প্রযুক্তিতে সক্ষম না হয়, এইসব প্রযুক্তির সাথে সংযুক্ত হতে হলে বিশেষ করে কিউ ক্যাশ এবং আপনি জানেন যেখানে হোম পের মতো একটি সেবা রয়েছে, তাদের সাথে কিন্তু সংযুক্ত হতে হলে ব্যাংকগুলোকে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তিতে সক্ষম হতে হবে। ধন্যবাদ আজমি। আমরা নিব একটি বিরতি। কথা বলছিলাম রেমিটেন্স নিয়ে। এই নিয়ে আমাদের প্রতিবেদক উম্মন নাহার আজমির সাথে কথা বলছিলাম। আজমি, আমরা কথা বলছিলাম যে সোনালী ব্যাংক নতুন একটি সেবা চালু করছে, যার ফলে 5 সেকেন্ডেই এই আয়, প্রবাসী আয় বাংলাদেশে পাঠানো সম্ভব। প্রবাসী আয় এবং স্বজনদের কাছে পৌঁছে দেবে সোনালী ব্যাংকের এই ব্লেজ সেবাটি। এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা 1975 সালের শহীদদের, যারা বেশিরভাগ আমার পরিবারবর্গ, আরো আমি স্মরণ করতে চাই 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের মধ্যে আইভি রহমান এবং অন্যান্য যারা প্রাণ হারিয়েছিলেন সেই ভয়ঙ্কর গ্রেনেড হামলা। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই যে আজকে ব্লেজ সার্ভিসের আমাদের উদ্বোধন সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের জীবনকে আরো সহজ এবং উন্নত করা। আজ সেটা সব থেকে বড় লাভ কিন্তু আমরা পেয়েছি এই গত 17 মাসে, এই কোভিড প্যান্ডেমিকের সময়। অন্যান্য দেশের সরকার, ধনী ধনী দেশের সরকার বসে গেছে, তাদের সরকারের পরিচালনা সম্ভব হয়নি, তাদের স্কুল কলেজের পরিচালনা বন্ধ হয়ে গেছে, কারণ তাদের ডিজিটাল সিস্টেম ছিল না। বাংলাদেশে কিন্তু আমরা এই ডিজিটাল পদ্ধতির প্রস্তুতি অনেক আগে থেকে নিয়েছি। এই যে আমরা অনেক বছর আগের থেকেই, যখন আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এবং এই ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে আমাদের আইসিটি বিভাগ শুরু করে, আমাদের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এটা বাস্তবায়নে পরিশ্রম করে। শুরুতেই আমরা আমাদের সকল সরকারে
কিছু কিছু উদাহরণ, এই যে ভিডিও কনফারেন্সিং সিস্টেম কিন্তু আমরা বহুত বছর আগে থেকেই বাস্তবায়ন করা শুরু করি। সকল দেশে আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানো শুরু করি। আমরা ই-নথি যে আমাদের সরকারি ডিজিটাল ফাইলিং সিস্টেম আমরা বাস্তবায়ন শুরু করি। তো কোভিড না হওয়া পর্যন্ত সকল সরকারি বিভাগ, সকল সরকারি মন্ত্রণালয় কিন্তু এই ই-নথি, ভিডিও কনফারেন্সিং অতটা ব্যবহার করে না, যদিও সিস্টেমটা ছিল। তবে যখন কোভিড মহামারী শুরু হয় তখন আমাদের সরকারের এই সিস্টেমগুলো অলরেডি বাস্তবায়ন ছিল, প্রতিটি মন্ত্রণালয়ের হাতে, প্রতিটি বিভাগের হাতে ছিল, যে তখন তারা দ্রুত এই সিস্টেমগুলো ব্যবহার করে সিস্টেমে চলে যেতে পারে। আমরা সকল স্কুল কলেজে ডিজিটাল ল্যাব করেছি, সকল হেলথ ক্লিনিকে আমরা ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সিং সিস্টেম বসিয়েছি। এই মহামারীর সময় দ্রুত আমরা এই ডিজিটাল পদ্ধতিতে চলে যেতে পেরেছি। সেই কারণেই কিন্তু আমাদের সরকারের, আমাদের দেশের অর্থনীতিতে কোভিডের সেরকম প্রভাব পড়েনি, কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে রেখেছিলাম। তো এই আমাদের আওয়ামী লীগ সরকারের নজর কিন্তু শুধুমাত্র আজকের প্রয়োজন না, আমাদের দেশের ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেইটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের নজর, সেইটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের প্রস্তুতি। আমরা আজকে কাজ আরম্ভ করছি সেই ভবিষ্যৎ প্রয়োজন নিয়ে। আমরা শুধু ভাবছি না যে বাংলাদেশ এখন কোথায়, আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা, আমাদের সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আজ থেকে 10 বছরের পর বাংলাদেশ কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ভিশন। এই ভিশনের এখন আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এখন চলে যাব একটি ক্যাশলেস সোসাইটিতে। তার মানে কি, আজকে আমাদের বাংলাদেশের 5 কোটি মানুষের উপর কিন্তু তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা সম্পূর্ণ ক্যাশের উপর নির্ভরশীল। তবে এই ক্যাশ টাকা তো চুরি হতে পারে, এই ক্যাশ টাকা তাদের পেতে সরকার থেকে যদি তারা ভাতা পায়, বেতন পায়, তখন এখানে অনেকে তাদেরকে ক্ষতি করতে পারে, তাদের টাকা লুটে নিতে পারে, এখানে দুর্নীতির সুযোগ থাকে। আমরা যখন এই ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন সম্পূর্ণ এই দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। আজ যত সরকারি ভাতা দেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। তাতে আগে যে গ্রামের যারা হয়তো তাদের এই টাকা বিতরণ করবে, এখানে তাদের টাকা চুরি করার সুযোগ থাকতো, সেই সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। সেখানেই হচ্ছে 2-3টা সব থেকে বড় সুবিধা। আজকে আমিও একজন প্রবাসী, আমার হয়তো সেভাবে দেশে টাকা পাঠাতে হয় না, তবে আমাদের দেশের কিন্তু সব থেকে বড় আয় রেমিটেন্স। গার্মেন্টসের চেয়েও কিন্তু বেশি আয় আসে আমাদের দেশে প্রবাসীদের রেমিটেন্স থেকে। এই যে আমাদের শ্রমিকরা বিদেশে যায়, আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে যায়, তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে থাকে। অনেকের বাবা মার কাছে পাঠায়, অনেকের হয়তো ফ্যামিলি, ছেলে মেয়ে, স্ত্রী এখনো বিদেশে আসেনি, তাদের কাছে তারা প্রতি মাসে টাকা পাঠাচ্ছে। তবে তাদের টাকা পাঠানোর পদ্ধতি কি? বাংলাদেশ ব্যাংকের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা অলরেডি এই পদ্ধতি অনেক সহজ করেছেন। অনেকগুলো দেশে অনেকগুলো জায়গায় আপনারা রেমিটেন্স সেন্টার খুলেছেন। তবে তাও আপনার আজকে প্রবাসী যারা আছে তাদের যদি দেশে টাকা পাঠাতে হয়, প্রথমে একটা রেমিটেন্স সেন্টার বা ব্যাংকে যেতে হবে। সেখানে আপনার যার কাছে টাকা পাঠাবেন তার ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনি টাকাটা জমা দেবেন।
সেইটা তো আপনি ব্যাংকে যেতে পারছেন শুধুমাত্র সপ্তাহে 5 দিন, সকাল 9টা থেকে হয়তো বিকাল 5টা পর্যন্ত। ছুটির দিনে পাচ্ছেন না। সেই টাকাটা বাংলাদেশে অ্যাকাউন্টে পৌঁছাতে আরো 2-1 দিন লেগে যায়। সেখানে আবার আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই টাকাটা উইথড্র করতে, টাকাটা হাতে পেতে শুধু আবার ওই সপ্তাহে 5 দিন সকাল 9টা থেকে 5টা আর ছুটির দিনে পাচ্ছে না। আজকাল এই ডিজিটালের যুগে আর এই লিমিটেশন আমাদের থাকার কোনো মানে নেই। তো সেই জন্যই আজকে এই ব্লেজ সার্ভিসের উদ্বোধন। আপনারা শুনেছেন ব্লেজ, আপনি দিন রাত, কারণ আমার যখন এখানে দিন তখন কিন্তু বাংলাদেশে রাত। আমি এখন যদি টাকা ব্যাংকে গিয়ে পাঠাই, ওটা কিন্তু যার টাকা প্রয়োজন সে এখন পাচ্ছে না, তার আগামী 2-1 দিনের জন্য অপেক্ষা করতেই হবে। তো ব্লেজের মাধ্যমে যদি পাঠান, আমি এখন যখনই পাঠাই বাংলাদেশে, তখন রাত 2টা হোক 3টা হোক, সে 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছায় যাচ্ছে। সেটা ছুটির দিন হোক, ঈদের দিন হোক, যেই দিন হোক, কোনো অসুবিধা নেই। তো তার সাথে আপনার ওই কোনো ব্যাংকিং সেন্টারে যাওয়ার বা রেমিটেন্স সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্পেশালি আজকাল কোভিডের সময় আপনার একটা ব্যাংকিং সেন্টারে যাওয়া, আপনার এই কোভিডের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য দেশে। আপনি যদি এখন সৌদি আরবে থাকেন, আপনার আর ব্যাংকিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই। আপনি অবশ্য সৌদি আরবে পেপ্যাল আছে কিনা আমি জানি না, তবে যেই সব দেশে এই সার্ভিস চালু আছে, আর আমাদের আশা আছে যে সকল বিশ্বেই এই সার্ভিস আমরা পৌঁছায় দেব আমাদের প্রবাসী যারা যেখানেই আছে। বাট 5 সেকেন্ডের মধ্যে আপনারা টাকা পৌঁছায় দিতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি, হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। গ্রামের সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছায় যাবে, তারা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। তারা যখন টাকাটা খরচ করবে একটা দোকানে গিয়ে, সেটাও তার মোবাইল ফোন থেকে তারা পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখা প্রয়োজন হবে না। তাদের ক্যাশ টাকা, তাদের কষ্টের ক্রয়ের আয় কেউ তাদের থেকে চুরি করে নিতে পারবে না। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের নেক্সট স্টেপ, আগামী স্বপ্ন। তো তার জন্য এই ব্লেজের উদ্বোধন, ব্লেজ সার্ভিসটা হচ্ছে সেই ক্যাশলেস সোসাইটির একটি অংশ, প্রবাসীদের জন্য টাকা পাঠানোর একটি অংশ। তো আমি আজকে খুব আনন্দিত যে আমি এই সার্ভিসটি লঞ্চ করতে পেরেছি, উদ্বোধন করতে পেরেছি। আমি এখানে ধন্যবাদ জানাতে চাই আমাদের আইসিটি বিভাগকে এবং জুনায়েদ আহমদ পলককে এটা বাস্তবায়ন করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ব্যাংককে, তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না, আর এই ক্যাশলেস সোসাইটি সম্ভব না, যেহেতু আমাদের সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের দায়িত্ব তাদের হাতে। আমি সোনালী ব্যাংকের এমডি সাহেব আতাউর রহমান প্রধান সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই এটা বাস্তবায়ন করার জন্য। এবং আমি অন্যান্য সকল ব্যাংকে অনুরোধ করব যে আপনারা এই ব্লেজ সার্ভিসের সাথে কানেক্টেড হন, যাতে 24/7 5 সেকেন্ডের মধ্যে সবাই আপনাদের কাছে, আপনাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারে। এবং হোমপের সিইও রুবেল হাসান, কিউ ক্যাশ নেটওয়ার্কের চেয়ারম্যান কাজী মুনির সাহেব, আপনাদের দুজনকেই আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই সিস্টেম এবং সার্ভিসটাকে দ্রুত বাস্তবায়ন করার জন্য। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ব্লেজ সার্ভিস, আমি সবাইকে অনুরোধ করব আমাদের যারা দেখছেন যে ব্লেজ সার্ভিস আপনারা ব্যবহার করা শুরু করেন বাংলাদেশে, যখনই আপনারা রেমিটেন্স পাঠাতে চান আপনাদের পরিবারের কাছে। এবং আমাদের আওয়ামী লীগ সরকারের
স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশ। এখন ভবিষ্যৎ বাংলাদেশ হবে সম্পূর্ণ ডিজিটাল, ক্যাশলেস, এবং আজকে আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি, ভবিষ্যৎ বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ। এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের আগামী 10 বছরের এবং আগামী 20 বছরের স্বপ্ন। কারণ আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাব, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের স্বপ্ন, আমার স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।